চলো শুরু করা যাক আমাদের 14 নম্বর সেট। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে টি যথাক্রমে 16 কিলোমিটার প্রতি ঘন্টা, 7 কিলোমিটার প্রতি ঘন্টা, 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার ভ্রমণ করলে কিলোমিটার প্রতি ঘন্টায় তার গড় গতিবেগ কত? কমন কোশ্চেন। অ্যাভারেজ স্পিড বার করার জন্য বা আমাদের করতে হয় টোটাল ডিস্টেন্স বাই করতে হয় টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স মানে উপরে ডিস্টেন্সগুলো সব যোগ করো, যোগ যদি আমরা করি 500 600 1100 300 1400 এদিকে হলো। আর এদিকে যদি আমরা দেখি 70 আর 30 মানে হচ্ছে আমাদের হচ্ছে 100 100 আর এদিকে হচ্ছে আমাদের কত 11 111। ঠিক করলাম? এদিকে আমাদের 100 গেল, না সরি এখানে 100 না 110 হবে। এখানে আমাদের এদিকে গেল আর এদিকে 10 ছিল, তার মানে আমাদের হচ্ছে 110 আর এদিকে 121 হবে 121। তাহলে আমাদের এখানে হচ্ছে 1251 1521 এবার একটা মজাদার জিনিস দেখাই। আমাদের ভাগ করতে হবে কি, আমাদের ভাগ করতে হবে টাইম দিয়ে। টাইম কীভাবে বেরাবে? টাইম বেরাবে এইভাবে, আমাদের প্রথমে এই 576 কিলোমিটার 16 কিলোমিটার প্রতি ঘন্টায় গেছিলো, তার মানে 576কে আমরা 16 দিয়ে ভাগ করব, এখানে একটা টাইম পাবো। পরেরটা এখানে 7 দিয়ে যদি এটাকে কাটি 7 নং 63 মানে 90, এখানে টাইম পাবো। এখানে 9 দিয়ে আবার এটাকে কাটবো, একটা টাইম পাবো। এবার একটা মজাদার জিনিস দেখো, অপশানের দিকে যদি আমরা তাকাই, যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা নিচে আসবে। চারটে অপশানেই দেখো নিচে একটা সেম ভ্যালু দেওয়া আছে। নিচে কত দেওয়া আছে? অলওয়েজ 161 161 161 161। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই পরীক্ষায়, নিচে আমাদের 161 হবে, তার মানে 161 করে দেবো ডাইরেক্ট, আর বেশি কিছু এখানে করার দরকারই নেই। এবার এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দাও, যা বেরাবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 1521 161 দিয়ে ভাগ করে দাও। 161 দিয়ে যদি ভাগ করি আমাদের 10 বারে যাবে না, 10 বারে করলে কত হবে? 1610, এটার থেকে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 9 বারেই যাবে। 9 দিয়ে কটা অপশান আছে? 9 দিয়ে দুটো অপশান আছে, এটা আর এটা, তার মানে এই দুটো অপশান গেল। ঠিক আছে, এবার 9 দিয়ে যদি আমরা দেখি, 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, আর এদিকে কত 144, তাই তো? তাহলে এদিকে আমাদের 9 10 11 মানে 2 নামবে। তাহলে ওপরে আমাদের 9 পূর্ণ যা আসবে ওপরে আমাদের 2 থাকবে এখানে লাস্টে। তাহলে এখানে আছে কত? 3 আছে, আর এখানে 72 আছে। ঠিক আছে, তার মানে এখানে 72 লাস্টে আসবে, তার মানে আমাদের অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। তো অপশানের দিকে খেয়াল রাখতে হবে সবসময়। অপশান আমাদের 4টেই অপশান দেওয়া আছে যখন, তার মানে 4টের মধ্যে একটা অ্যান্সার হবেই। আর অপশানের দিকে খেয়াল করলে নিচের এইখানে টাইম লস করার পরীক্ষায় কোনো দরকার ছিল না এই কোশ্চেনে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস নোট করবে সবাই। বোঝা গেল? কোশ্চেন ইজি, বাট করার মেথডের উপর ডিপেন্ড করবে এক্সামে টাইম কতটা লাগবে। নেক্সট আসো, এখন থেকে আমরা এইসব জিনিসের উপর একটু খেয়াল রাখবো। 3টি সংখ্যার গড় এত বলছে, 2টি সংখ্যা এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত? বলে ফেলো অ্যান্সার, এটার মধ্যে কিছু বলার নেই, কমন প্লাস ইজি। অপশন 2 স্যার। অপশান 2 একটা অ্যান্সার এসছে। আচ্ছা, 3টে সংখ্যার গড় যদি এত হয়, তার মানে 3টে সংখ্যা 23 23 23 করে আছে, তাহলে 3টে সংখ্যার টোটাল কত হচ্ছে? ইন্টু 3 করে দাও। 3 3 9, 3 2 6, 3টে সংখ্যা টোটালে এত, তার থেকে এই দুটো সংখ্যা বাদ দিয়ে দাও। এখানে কত হচ্ছে আমাদের? 36। 36 বাদ দিলে আমাদের কত হবে? এদিকে আমাদের হবে 33। অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করো, এটা ক্লিয়ার? এটা নেক্সট আসো, 3 নম্বর কোশ্চেন। অক্ষয়ের কাছে এত টাকা আছে, তিনি তার 2 পুত্র, একজন হচ্ছে পুত্র অর্জুন এবং আরেকটা হচ্ছে কার্তিকের মধ্যে ভাগ করে দিলেন। তাদের বার্ষিক 10% সুদের হারে বিনিয়োগ করতে বললেন, যা বার্ষিকভাবে চক্রবৃদ্ধি করা হবে। দেখা গেল যে অর্জুন এবং কার্তিক যথাক্রমে 12 বছর এবং 13 বছর পর একই পরিমাণ টাকা পেলেন। অক্ষয় কার্তিককে কত টাকা দিয়েছিল, মানে কে কে কত টাকা দিয়েছিল? এই কোশ্চেন কমন কোশ্চেন, সেম টু সেম করানো আছে। যদি এরম ফরম্যাটে কোশ্চেন আসে, আমরা জানি অর্জুনকে টাকা দেবে, সেটা 10% সুদ। 10% মানে হচ্ছে 110/100 হয়ে যাবে, তার মানে 11/10 হয়ে যাবে। প্রথম জনেরটা 12 বছর, তাহলে পাওয়ার 12। তারপরে কার্তিকেরও সেম 11/10, এটা হয়ে যাবে কত? 13। এই যে অপশান। এবার আমরা যদি আমরা যদি দেখি এইটা দিয়ে এটা যখন আমরা কাটবো, এই 13টার মধ্যে 12টাই পুরোপুরি কেটে যাবে, তাহলে এখানে শুধু একটাই পড়ে থাকবে। তাহলে A/K ইকুয়াল টু আমরা বলতে পারি 11/10। তাহলে টোটাল টাকা কত ছিল? 12 18 ছিল টোটাল টাকা। টোটালকে এই টোটাল দিয়ে ভাগ করব, টোটাল কত আমাদের? টোটাল হচ্ছে আমাদের 21। গুণ করব কোনটা? কে এর ভ্যালু বার করতে বলছে, তো কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু 10, 10 দিয়ে গুণ করব। এবার দেখো 21 দিয়ে 10কে কাটবে না, তার মানে অ্যান্সার শেষে একটা 0 আসবে।
এখানে একটা জিরো আছে, এখানে একটা জিরো আছে, এই দুটোর মধ্যে একটা আমাদের অ্যান্সার আসবে। এবার জিরো বাদ দিয়ে যদি আমরা লাস্ট ডিজিট দেখি একের সাথে কত গুণ করব যাতে এখানে 8 আছে মানে 8 চলে আসে, তার মানে লাস্টে আমাদের একের সাথে 8 গুণ হতে হবে। একের সাথে 8 এখানে আছে, অপশান 4 আমাদের কারেক্ট অ্যান্সার। এটাও গেল, ক্যালকুলেশন না করে অ্যান্সার দেখে বলে দেবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কোনটা? অপশান ডি। ডিতে কত আছে? 580। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 580 আসবে। এই জিরো এখানে, আর একের সাথে কত গুণ করবো যাতে 8 চলে আসে? 8 গুণ করতে হবে, তাহলে অপশানে 8 থাকতে হবে লাস্টে। এটা কি বুঝতে পারলে? একটু কনফার্ম করবে সবাই। ইয়েস স্যার। ক্লিয়ার? এটা আমাদের হবে হচ্ছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন, আই থিঙ্ক এরকম একটা কোশ্চেন এর আগে হয়তো ছিল, যতদূর আমার মনে পড়ছে। এখানে বলছে যে এর মধ্য সমানুপাতি কী হবে? মধ্য সমানুপাতিটা এক্স ধরো, তার মানে মধ্য সমানুপাতির স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এই বাইরের দুটো গুণ, এই দুটো গুণ করলে কত হবে? 18 প্লাস 8√2 হবে। আরেকটা হবে আমাদের 15 প্লাস মাইনাস 15 মাইনাস 2√2। এখন যা মেথড দেখাবো সব পরীক্ষায় তাড়াতাড়ি কীভাবে করতে হয় সেগুলো দেখাবো। আচ্ছা, স্কোয়ারটা ওপাশে গেলে কী হবে? তুমি জানো এটা রুট হয়ে যাবে। এবার যখন আমরা ক্যালকুলেশন করব, দেখো সব কটা অপশানের উপরে রুট দেওয়া আছে, ভালো করে দেখো। এবার যখন আমরা ক্যালকুলেশন করব তখন অপশানের দিকে সবসময় ধ্যান রাখবো এখন আমরা, ঠিক আছে? অপশানের দিকে যদি আমরা দেখি, এখানে একটা জায়গাতেই শুধু চেঞ্জ, বাকি সামনেরটা পুরো সেম সব জায়গাতে তুমি দেখতে পারবে, ঠিক আছে? তার মানে হয় প্লাস 120√2 আসবে, নাহলে 84√2 আসবে, নাহলে 36√2 আসবে, নাহলে 110√2 আসবে। তার মানে এই √2 এর সাথে যেটা বেরাবে সেটুকু ক্যালকুলেশন করলে অ্যান্সার আমাদের চলে আসবে। তাহলে √2 এর সাথে যেটা হবে সেটাই শুধু আমি ক্যালকুলেট করব। তাহলে 18 সংখ্যার সাথে 15 গুণ হবে, তাহলে এটা কত হবে? এটা হবে 18 × 15। এটা সংখ্যা গুণ করলে সংখ্যা আসবে, সংখ্যা আমরা ক্যালকুলেট করব না। তারপরে 18-র সাথে এইটার গুণ হবে, তাহলে এখানে প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, তাহলে 18 দুগুণে কত হবে? 36√2। ক্লিয়ার? এবার এইটা দিয়ে এইটাকে একবার গুণ, এটা দিয়ে এইটাকে একবার গুণ। যদি আমরা প্রথমের সাথে গুণ করি তাহলে এখানে কত হবে? প্লাস, এটাও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 8 15 কত হবে? 120। তারপরে √2 আছে, √2 বসবে। আর এখানে প্লাসে মাইনাসে কী হবে? প্লাসে মাইনাসে এর পরেরটা আমাদের মাইনাস। 8 গুণ 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16 ইন্টু √2 গুণ করলে কী হবে? কেউ বলবে? √2 গুণ করলে আমাদের একটা 2 হয়ে যাবে। এবার দেখো এটাও একটা পুরো সংখ্যা দেবে, এটাও ক্যান্সেল, ভুলে যাবো, পরীক্ষাগুলো লিখবই না। এটাও একটা পুরো সংখ্যা দেবে, এটাও ভুলে যাবো, তাহলে এইটুকু দিয়ে অ্যান্সার আসবে। এবার বলো এখানে এটা যদি আমরা প্লাস মাইনাসে করি, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে অ্যান্সারটা কিসে আসবে? প্লাসে আসবে না মাইনাসে আসবে? তুমি বলবে 120 বড়, তার আগে প্লাস আছে, তো প্লাসে অ্যান্সার আসবে, তাহলে প্লাস আসবে। এবার 36 আর 120 মাইনাস করলে কি হবে? এটার থেকে এটা মাইনাস করে দিলে আমাদের 84 আসবে, 84√2 আসবে। এবার কোন অপশানে 84√2 আছে? অপশান 2-তে আছে, অপশান 2 অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করো। ক্লিয়ার? তো এই কোশ্চেন পরীক্ষায় এইভাবে উড়িয়ে দেবো। এখন যা মেথড দেখাবো সব হচ্ছে তোমার টাইমের খেলা হবে, ঠিক আছে? 5 নম্বর, একটি গ্রামের জনসংখ্যা এত, প্রথম বছরে 5% বৃদ্ধি, দ্বিতীয় বছরে 25% বৃদ্ধি পেয়েছে, 2 বছর পরে জনসংখ্যা কত হবে? ইজি কোশ্চেন, কোনো চাপ নেই, করে ফেলো। এটার 3 নম্বর অপশান 143,000, 4 নম্বর অপশান 13750। অপশন 2 স্যার। অপশান 2, ওকে। দেখো জনসংখ্যা এখন কত আছে? 110,000। এখানে 5% প্রথমে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 105% হয়ে যাবে, 105/100। 25% বৃদ্ধি পাচ্ছে মানে 125% হয়ে যাবে, 125/100। 1 2 3 4, 4টে জিরো ক্যান্সেল। তো আমাদের গুণ করতে হচ্ছে কি? এদিকে 2, এদিকে হচ্ছে 6, আর এদিকে 5 6 7 8 গুণ করতে হচ্ছে, তাই তো? অপশান 2 হচ্ছে ডিএস, আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। 6 2 12, ঠিক আছে? 12 মানে হচ্ছে এদিকে 3 3 8 24 মানে 6 ডিএস আসবে। 6 ডিএস যদি আমরা দেখি 5 5 10 মানে 1, এদিকে ডিএস 6 হচ্ছে না। এটা আমরা যদি দেখি লাস্ট ডিজিটে হয়ে যাচ্ছে, তো লাস্ট ডিজিটই হয়ে যাচ্ছে, তাই তো? 5 5 25 আর 5, তার মানে লাস্টে একটাতেই 5 আছে। ভেরি গুড, অপশান 2 অ্যান্সার, লাস্ট ডিজিটই হয়ে যাচ্ছে। আই থিঙ্ক এটাও সবার কাছে ক্লিয়ার। আমরা এবারে পরের কোশ্চেনে আসি। নেক্সট যদি আমরা পরেরটা দেখি, 6 নম্বর কোশ্চেনে আসো। 6 নম্বর কোশ্চেন আমাদের বলছে পি একটি বৃত্তের বাইরে, ওকে 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 ওকে, এরকম একটা কোশ্চেন, তাই তো? পি একটি বৃত্তের বাইরে একটি বিন্দু। আচ্ছা, এটা আমাদের নিউ কনসেপ্ট, এটা আমাদের নোটের মধ্যে যাবে। যখন আমরা নোট করবো তাহলে এই কোশ্চেনটা নোটে যাবে আজকে একটা কোশ্চেন।
বলছে পি একটি বৃত্তের বাইরে একটি বিন্দু, তাহলে এইটুকুই আমরা করব, একটা বৃত্ত আঁকবো, বৃত্ত বৃত্ত এখানে বৃত্তর কেন্দ্র, বৃত্তের বাইরে একটা বিন্দু আমি এখানে দিলাম পি, এবং এটি তার কেন্দ্র থেকে 17 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুটা কত দূরে অবস্থিত? তুমি বলবে পুরোটা হচ্ছে 17 সেন্টিমিটার দূরে অবস্থিত। ক্লিয়ার? এইবার বলছে পি বিন্দু থেকে অঙ্কিত একটি ছেদক বৃত্তকে এ এবং বি বিন্দুতে এমনভাবে ছেদ করে যে পি এ 8 সেন্টিমিটার আর এ বি 7 সেন্টিমিটার। এবার ছেদক কিরম হয়? ছেদক মানে এই পি বিন্দু থেকে একটা ছেদক বলেছে, তো পি বিন্দু থেকে একটা রেখা টানতে হবে যেটা বৃত্তকে এইভাবে ছেদ করে বেরাবে, তাহলে এটা হয়ে যাবে ছেদক। এদিকেও ছেদ করতে পারতো, এদিকেও ছেদ করতে পারতো, নিচের দিকে না এঁকে উপর দিকে আঁকলাম। তাহলে প্রথমে যে পয়েন্টে ছেদ করবে, ঠিক আছে, পি থেকে এ আমি ধরলাম এটা ছেদ করলো, আর একটা ছেদক এখানে, এটা হচ্ছে বি। বলছে পি থেকে এটা হচ্ছে 8 সেন্টিমিটার, তার মানে এইখান থেকে এইটুকু পি থেকে এ এটা 8, এ থেকে বি তার মানে এ বি এইখান থেকে এইটুকু কত 7। আচ্ছা, তাহলে আমাকে কেউ বলতে পারবে এই পুরোটা কত হবে? পুরোটা এইখান থেকে এটুকু, এটা পুরোটা হবে 15, 7 আর 8 যোগ করলে হবে 15, তাহলে পুরোটা 15 হয়ে যাবে। এখানে আমাদের বলা আছে পিবি বড় হবে পি এর থেকে, পি বিটা বড়, তার মানে বিটা এই পরেরটাই হবে, ঠিক আছে, পি এর থেকে পি বিটা বড়, ঠিক আছে। বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ মানে এখান থেকে এইটুকু বার করতে হবে, রেডিয়াস। তো এটার ফর্মুলা নোট করে নাও, যদি কখনো রেডিয়াস, আর এই কোশ্চেনে রেডিয়াসই বার করতে বলবে, তাহলে সূত্র হচ্ছে এই পুরোটা কত ছিল? রেডিয়াসের সাথে যেটা ছিল সেটা ছিল 17, তাহলে 17 স্কোয়ার মাইনাস রেডিয়াসের স্কোয়ার, তাহলে পুরোটার স্কোয়ার মাইনাস রেডিয়াসের স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলাটা সবাই নোট করবে। ইকুয়াল টু আমাদের লিখতে হবে এইটা ইন্টু এইটা, তার মানে এইখান থেকে এইটুকু কত 8, ইন্টু পুরোটা কত? পুরোটা আমাদের 15। এবার 17 স্কোয়ার করলে কত হবে কারো জানা আছে? 17 স্কোয়ার করলে 289 মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 8 15 কত হবে? 120। এটা ওপাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 289, তাহলে 289 মাইনাস করে দিলে কত হবে? মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি 169, নাকি মাইনাস 169, মাইনাস মাইনাস আমাদের ক্যান্সেল, স্কোয়ারটা ওপাশে গেলে রুট হবে, তাহলে 169 কার রুট বলো তো? কত কত গুণ করলে? 13, 13 গুণ করলে 169 আসে, তাহলে রেডিয়াসের ভ্যালু কত? 13, অপশান 1 আমাদের কারেক্ট আনসার। তাহলে এই কোশ্চেনটা নোটের মধ্যে যাবে, নোট এই কোশ্চেনটার করবে, কালকে এত ভালোভাবে কোশ্চেনটা দেখে নেবে বাড়িতে যাতে এই কোশ্চেন আর কোনোদিন ভুল না হয়, বাট ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাইকে বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? স্যার এখানে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, কোনো তাই প্লাস তো? মাইনাসের কোনো বিষয় নেই এখানে, না না, প্লাস মাইনাসের একটা বিষয় আছে এখানে, দেখো এই যে এই পাশের মাইনাস আর এই পাশেও তো মাইনাসে আসছিল, এটা তো মাইনাসে, মাইনাস মাইনাস তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওকে, চলো, প্লাস মাইনাস অলওয়েজ সেমই বেরাবে, প্লাস প্লাস নাহলে মাইনাস মাইনাস বেরাবে। 7 নম্বর কোশ্চেনে আসি, তাহলে এটা নোটের মধ্যে গেল। আচ্ছা, এই কোশ্চেনটা না, এটা ম্যাথেও আছে, ম্যাথের সেটেও আছে, এটা রিজনিংয়ের সেটেও আছে, কিছু কিছু জায়গাতে ম্যাথের সেট এটাকে ম্যাথ হিসেবে ক্যালকুলেট করা হচ্ছে কিছু পেপারে। এটা তো এটার মধ্যে কিছু বলার নেই, ঠিক আছে, এটা ইজি কোশ্চেন, ঠিক আছে, এখানে আর কিছু বলার নেই, এটা আমরা স্কিপ করে গেলাম। বিজোড় অঙ্কের সাথে 2 যোগ এইসব কোশ্চেন, এটা ম্যাথের মধ্যেই ছিল, 30টার মধ্যেই। 8 নম্বরে আসি, এই কোশ্চেনটা কমন কোশ্চেন প্লাস ইজি কোশ্চেন, 100% সবার অ্যাকুরেসির সাথে করা উচিত। বিয়াল্লিশ 56, একটা অপশান হচ্ছে 42, একটা হচ্ছে আমাদের 56। Option 2. অপশান 2 বলছো, স্বাভাবিক গতিবেগের এত অংশতে হাঁটলো, তাহলে স্পিড যদি আগে 7 থাকে, স্পিড কত হয়ে যাচ্ছে? স্পিড হয়ে যাচ্ছে 5। স্পিডের সাথে এখানে যেটা দেওয়া থাকবে সেটা সবসময় টাইম দেওয়া থাকবে, এত মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে টাইমের রেশিও নিতে গেলে কি হবে? উল্টো, তার মানে 5 থেকে টাইম হয়ে যাবে 7, তাহলে এখানে 5-এর বদলে 7 টাইম লাগছে, তাহলে কত বেশি লাগছে? 2 ইউনিট বেশি লাগছে, আর এখানে বলছে 20 মিনিট বেশি লাগছে, তাহলে বলতে পারি 20 মিনিট হচ্ছে 2 এর ভ্যালু। আমাদের বার করতে হবে স্বাভাবিক সময়, স্বাভাবিক সময় অলওয়েজ আগেরটা, মানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কাটলে 10, 5 10 50, স্বাভাবিক সময় হচ্ছে 50 মিনিট। মহা ইজি কোশ্চেন। নেক্সট আসো, 9 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এত সেন্টিমিটার কিউব, যদি এর উচ্চতা 21 সেন্টিমিটার হয় তবে শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ভালো কোশ্চেন এটা। লম্ববৃত্তাকার শঙ্কু, আচ্ছা শঙ্কুর এখানে দেওয়া আছে আয়তন, আচ্ছা শঙ্কুর আয়তনের ফর্মুলা বলো ঝটপট, শঙ্কুর আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে এইচ উচ্চতা বলা আছে কত শঙ্কুর ক্ষেত্রে?
উচ্চতা বলে দিয়েছে 21, তাহলে এইচের জায়গায় লিখবো কত 21, পায়ের জায়গায় কত লিখবো 22/7, আর এই ইকুয়াল টু আমরা লিখবো এখানে আয়তন দেওয়াই আছে কত 10/78, 7 দিয়ে যদি আমরা কাটি 3 7 এই দেখো 3 7 21, 21 21 ক্যান্সেল। এবার এটা দিয়ে এটা ডাইরেক্ট কেটে যাওয়ার কথা, যদি 2 দিয়ে কাটি এটা হয়ে যাবে 11, 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 5, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 11 দিয়ে যদি আমরা কাটি 4 আর এদিকে 9, 49। আচ্ছা কার স্কোয়ার করলে 49 আসবে, স্কোয়ারটা পাশে গেলে √49, তার মানে এখানে 7 আসবে, রেডিয়াস পেয়ে গেলাম কত 7। এবার আমাদের এখানে বলছে শঙ্কুর মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে পাশের তলের ক্ষেত্রফল, পাশের তলের ক্ষেত্রফল মানে πr/l প্লাস নিচের বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল মানে πr²। তো ফর্মুলাটা দাঁড়ায় πr কমন নিয়ে নাও, তাহলে πr আর এদিকে l প্লাস এদিকে দুটো আর এর মধ্যে একটা আর, এটা দ্বারায় সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সূত্র জানা থাকলে ঠিক আছে, নাহলে এই πr/l আর এটার বৃত্তের ক্ষেত্রফলটা একসাথে যোগ করে দিলেও হয়ে যাবে। তো আমাদের এটা বার করতে হবে ফাইনালি, ঠিক আছে। এটা যদি আমাদের ফাইনালি বার করতে হয়, পাই মানে আমরা বসাবো কত 22/7, রেডিয়াস মানে আর এর ভ্যালু কত বসাবো, আর এর ভ্যালু 7, এল প্লাস আর করতে হবে। তো এবার এল কোনটা, এল হচ্ছে তির্যক উচ্চতা। এবার তির্যক উচ্চতা আমরা জানি না, এখান থেকে তির্যক উচ্চতা কি আমরা বার করতে পারবো? সমকোণী ত্রিভুজের এটা কি হয়, এটা হয় অতিভুজ, এলটা হয় অতিভুজ। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে 21 এর স্কোয়ার করলে কত হবে 441, প্লাস ভূমি স্কোয়ার মানে 7 7 49। তাহলে এখানে এল স্কোয়ার ইকুয়াল টু দুটো যোগ করলে কত হবে, এটা আমাদের হবে হচ্ছে 0 8 9 এদিকে 4, 490 হচ্ছে কিনা দেখো তো, 490 হচ্ছে, ক্লিয়ার। এবার স্কোয়ারটা ওপাশে গেলে ওটা হবে রুট। এবার এটাকে আমি বলতে পারি 0কে আমি বলতে পারি ইন্টু কি বলতে পারি 10 বলতে পারি। 49-এর মধ্যে দুটো 7 আছে, তাহলে এখানে একটা 7 বাইরে চলে আসলো, এখানে পুরোটাই ভিতরে থেকে গেল কারণ এখানে ডবল কিছু নেই, তাহলে 7√10। তাহলে এল এর ভ্যালু 7√10 যে বার করলাম, সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করো, ক্লিয়ার কি? এল এর ভ্যালু 7√10 আসলো, কনফার্ম করবে একটু যদি বুঝতে পারো। Yes, sir. তাহলে এল এর ভ্যালু আমরা বসাবো কত 7√10 মাইনাস আর এর ভ্যালু কত, রেডিয়াস কত ছিল, রেডিয়াস ছিল আমাদের 7। পরের লাইনে আমরা 7 7 ক্যান্সেল করব, এটা হবে 22। এই দুটো 7-এর মধ্যে একটা 7 কম, দুটো 7 মিলে একটা 7 হয়ে বাইরে কমন চলে আসলো, তাহলে এখানে পড়ে থাকলো শুধু √10, আর এখানে কিছু না থাকলে কি হবে, শুধু একটা 1 পড়ে থাকবে। তাহলে এটা গুণ করলে কত হবে 7 দুগুণে 14, 15 154, √10 মাইনাস 1 কোন অপশানে আছে? √10 মাইনাস 1 হবে না প্লাস 1 হবে, দাঁড়া দেখি। আচ্ছা এটা প্লাস হবে, মাইনাস কেন দিয়েছি আমি, প্লাস হবে, সূত্রতে তো প্লাস ছিল, ঠিক আছে। তাহলে হবে √154, √10 প্লাস 1 কোন অপশান মনে হচ্ছে, অপশান 2, 1 প্লাস √10 আর √10 প্লাস 1 একই ব্যাপার, যেমন 10 প্লাস 5 আর 5 প্লাস 10 দুটোই কিন্তু 15 আসে। এই কোশ্চেনটাকে বুঝতে পারলে নোটের মধ্যে রাখবে, এটা ভালো কোশ্চেন, এটা ইজি কোশ্চেন, এর মধ্যে কিছু ছিল না, এল বার করাটাও কোনো বড় ব্যাপার না। নেক্সট আসো, 10-এ আসো। 10, দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যার গুণফল বলছে 960, যদি এই দুটি পূর্ণ সংখ্যার মধ্যে ছোটটি x হয়, x দ্বারা প্রকাশ করা হয়, তাহলে নিচের কোন বিকল্পটি x এর মান খুঁজে বের করার সমীকরণের সাথে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ হবে। কোশ্চেন ইজি, কোশ্চেনের মধ্যে কিছু নেই। আচ্ছা দুটি ধনাত্মক ক্রমিক ধনাত্মক সংখ্যা, আচ্ছা ক্রমিক সংখ্যা মানে হচ্ছে ধরো আমি লিখলাম 1 2 3 4 এই কন্টিনিউ চললে এগুলো সব ক্রমিক সংখ্যা হয়। তাহলে এই 1 থেকে 2-এ যাওয়ার জন্য কত প্লাস করতে হচ্ছে, আমার এখানে প্রত্যেকটার সাথে 1 প্লাস করতে হচ্ছে। দেখো ক্রমিক সংখ্যা হলেই প্রত্যেকটার সাথে 1 যোগ করলেই পরের সংখ্যা আসে। তার মানে ছোট সংখ্যাটা যদি ধরো x ধরলাম, তাহলে পরের ক্রমিক সংখ্যা পাওয়ার জন্য আমার কি করতে হবে, x প্লাস 1 করে দিতে হবে। এটুকু কি সবাই বুঝতে পারলে, যে একটা সংখ্যা যদি x হয় পরের সংখ্যাটা হবে কত, তার সাথে 1 যোগ করতে হবে, x প্লাস 1 হবে। তাহলে ছোট সংখ্যাটা আমরা তো কত জানি না, আমাদের এখানে বলছে এই দুটো ধনাত্মক ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল হচ্ছে এত। তার মানে আমরা যদি গুণ করে দিই x ইন্টু x প্লাস 1 এর যদি গুণ করি তাহলে পাবো কত, গুণফল 960 পাবো। এবার এটাকেই সলভ করে দাও, শুধু x গুণ করলে হবে x স্কোয়ার প্লাস x আর 1 গুণ করলে হবে x ইকুয়াল টু কত 960। 960 ওপাশে গেলে কি হবে, x স্কোয়ার প্লাস x মাইনাস 960 ইকুয়াল টু 0। কোন অপশানে আছে দেখো, অপশন 3। অপশান 3, x স্কোয়ার প্লাস x মাইনাস 960, অপশান 3 অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে এই কোশ্চেনটা একটু কনফার্ম করো, ক্লিয়ার? এটা একদম পাতি ইজি কোশ্চেন। নেক্সট আসো, 11-তে আসো। এই একটি কাজ 2 দিনে করতে পারে, টাইম ওয়ার্ক কোনো ব্যাপারই না। বি 52 দিনে করতে পারে,
বি একা 26 দিন কাজ করে কাজটি ছেড়ে দেয়। বি 26 দিন করে বললো গেলাম বাড়ি, ঠিক আছে, বাড়ি চলে গেল। এ কত দিনে বাকি কাজটা করবে? আচ্ছা, বি টোটাল কাজটা 52 দিনে করে। আমাকে এটা বলো, বি যদি টোটাল কাজ 52 দিনে করে, তার মধ্যে 26 দিন যদি কাজ করে, তাহলে বি এর আর কত দিনের কাজ বাকি ছিল? 52 দিনের মধ্যে 26 দিন করে চলে গেলে বি এর আর কত দিনের কাজ বাকি ছিল? কেউ বলতে পারবে? 26 দিনের কাজ বাকি ছিল, তাহলে বি এর আর 26 দিনের কাজ বাকি ছিল। সেই কাজটাই কে করবে? এ করবে। কত দিনে করবে জানি না, আমি ধরে নিলাম ডি দিনে করবে। ক্লিয়ার? এবার এটা ছিল টাইম। টাইমের সাথে যদি আমরা এফিসিয়েন্সি বার করতে হয়, ডাইরেক্ট মাথায় রাখবে যে এরকম টাইপের কোশ্চেনে উল্টে দিলেই হয়ে যায়। তাহলে এদিকে 52, এদিকে 2, এটাই হচ্ছে এফিসিয়েন্সি রেশিও চলে আসলো, ক্ষমতার রেশিও। এখানে আর লসগু নেওয়ার দরকার নেই। এবার এটা যদি আমরা চাই কাটতে পারি, এটা 2 দিয়ে কাটলে 1 হবে, 2 দিয়ে কাটলে এটা 26 হবে। তাহলে এফিসিয়েন্সি কত আসলো? একজনের 26, একজনের 1। এবার এফিসিয়েন্সি এখানে বসিয়ে দাও। বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে এফিসিয়েন্সি 1 ইউনিট, তাহলে 1 × 26। এর এফিসিয়েন্সি কত? 26, তাহলে 26 × ডি দিন লাগবে। 26 ক্যান্সেল, ডি দিন মানে 1 দিন লাগবে। এক অ্যান্সার। সবাই কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো এটা। এরকম টাইপের কোশ্চেন এইভাবে হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে কিচ্ছু নেই, বাড়িতে করা থাকতে হবে, পরীক্ষায় আসবে করে ফেলবে। নেক্সট আসো 12 নম্বরে। কমন কোশ্চেন, ইজি কোশ্চেন। 80% ছাড়ের পর একটা জিনিস এত টাকায় বিক্রি হয়, যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদারের 48% লাভ করে। ওভেনের ক্রয় মূল্য নির্ণয় করো। এটা কমন কোশ্চেন, এর আগে একদিন করেছিলাম। এবার দেখি এই কোশ্চেনটা কজন করতে পারো। 3 নম্বর অপশান 17,5,03। 4 নম্বর অপশান 17,5,02। চেষ্টা করো, টাইম দিচ্ছি এটাতে। Sir, option 4. অপশন 4 একজনের অ্যান্সার এসছে। আর কেউ বলবে অ্যান্সার? যেটা আসে বলো, মন খুলে বলো, কোনো অসুবিধা নাই, কিন্তু ট্রাই করবে। তাহলে আমরা যদি করি 80% ছাড়ের পরে এত টাকা হচ্ছে, তার মানে 5180 যেটা হচ্ছে সেটা আমাদের 20%-এর ভ্যালু হচ্ছে। 80% ছাড় হয়ে যাচ্ছে। যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে দোকানদার 48% লাভ হবে। এবার এটা তো ছাড় কিসের ওপর দেয়? মার্ক প্রাইসের ওপর ডিসকাউন্ট দেয়। তাহলে যখন আমরা 80% ছাড় দিচ্ছি তখন এটা 20% হয়ে যাচ্ছে, কিন্তু এটার সাথে যদি আমরা 100% গুণ করে দিই তাহলে কিন্তু এটা মার্ক প্রাইস দেবে। মার্ক প্রাইস কি প্রাইস দেবে? এটা মার্ক প্রাইস দেবে। ব্যাপারটা কি বুঝতে পারলে? যখন 80% ছাড় হয়ে যাচ্ছে, মার্ক প্রাইস কিছু একটা ছিল, তার থেকে 80% ছাড় দিয়ে আমি জিনিসটা 20%-এ সেল করছি, এটা সেলিং প্রাইস। হ্যাঁ, 20%-এ এটা কি করছি? সেল করছি, এটা 20%-এর ভ্যালু। এবার যদি আমি 100%-এ আবার পৌঁছাই, তার মানে এটা আমার কি দেবে? মার্ক প্রাইস। যদি ডিসকাউন্টের সাথে কোনো কথা দেওয়া থাকে এইসব, যে ছাড় দেওয়ার পর এত হচ্ছে, এটা ছাড় দেওয়ার পর যদি এত হয়, এতটা বিক্রি হচ্ছে, এটা ছাড় দেওয়ার পর মানে 20%-এর ভ্যালু, তখন কিন্তু আমরা এই ছাড় দিয়ে ডাইরেক্ট মার্ক প্রাইসে পৌঁছাবো। ছাড় দিয়ে আমরা কস্ট প্রাইসে পৌঁছাই না। আমাদের কস্ট প্রাইসে পৌঁছাতে গেলে আমাদের সেলিং প্রাইস বা প্রফিট এইসব জিনিস লাগবে। তো মার্ক প্রাইসের সাথে ডিসকাউন্টের রিলেশন, তাহলে 100% যেই গুণ করলাম এটা পুরোটা কি পেয়ে গেলাম? মার্ক প্রাইস। বোঝা গেল? আরেকটা এক্সাম্পল দিই। ধরো একটা জিনিসের দাম ছিল 100 টাকা, একটা জিনিসের মার্ক প্রাইস ছিল 150 টাকা। তুমি এটাতে ছাড় দিয়েছো কত? ছাড় দিয়েছো 50 টাকা। সেল করেছো কত? সেল করেছো হচ্ছে তুমি 100 টাকায়, ঠিক আছে? এবার যদি আমি আগের দামে ফিরে যাই, আগের দাম মানে এখানে 100% যেটাকে বলা হচ্ছে, তাহলে আমি কি পাবো? অলওয়েজ আমি মার্ক প্রাইস পাবো, তার মানে এটা পুরোটা মার্ক প্রাইস। এবার বলছে দোকানদার যদি কোনো ছাড় না দেওয়া হয়, যদি ছাড় না দেওয়া হয় তার মানে মার্ক প্রাইসে বিক্রি হবে, পুরো এই মার্ক প্রাইসে বিক্রি করবে। আর মার্ক প্রাইসে এই যে এটা মার্ক প্রাইস, আর মার্ক প্রাইসে যখন সে সেল করবে পুরো জিনিসটা, এটা যখন এবার মার্ক প্রাইসে সেল হবে তখন 48% লাভ হবে। তার মানে এই পুরোটাতে যদি সেল করে মার্ক প্রাইসে তখন 48%-এর লাভ, মানে এটা 148%-এর ভ্যালু। এইটাই এখন একটা 148%-এর ভ্যালু। আমাদের এবার বলছে এটা তাহলে কি পেয়ে গেলাম? এটা এবার আমরা প্রফিট দিয়ে ভাগ করলাম, মানে সেলিং প্রাইস 148, যখন ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বার করার জন্য 100% দিয়ে এইখানে গুণ হয়ে যাবে। এই কোশ্চেনটা এইভাবে সাজাতে হবে। কোশ্চেনটা ভালোভাবে বোঝো। ল্যাঙ্গুয়েজটা অনেকে পরীক্ষায় বুঝতেই পারে না, ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে যেতে হবে বাড়ির থেকে।
80% ছাড় দেওয়ার পর এত টাকায় বিক্রি হচ্ছে, 80% ছাড় দেওয়ার পর এত টাকায় বিক্রি হচ্ছে, মানে 20%-এ বিক্রি হচ্ছে। আর ছাড় দিচ্ছি মানে 100% গুণ করলে এটা মার্ক প্রাইসে পৌঁছে যাবো, তার মানে পুরোটা মার্ক প্রাইস। এবার বলছে এই পুরোটাতেই যদি বিক্রি করতাম, কোনো ছাড় যদি নাই দিতাম, তাহলে আমার 48%-এর লাভ হতো, তার মানে এটাই হচ্ছে আমার 48% প্রফিটের ভ্যালু। ক্রয় মূল্যের ভ্যালু জানতে চাইছে, মানে 100%-এর ভ্যালু বার করবো, তাহলে এই কস্ট প্রাইস বেরিয়ে যাবে। এবার এখানে দেখো পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, এই পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল। 20 টাকা আমি নিচেও নিয়ে আসতে পারি, 20 দিয়ে আমি এটাকেও কাটতে পারি, 5 20 105 হয়ে গেল। এবার 8 আর 1 9, নিচে থাকলো 4 আর উপরে থাকলো হচ্ছে 8 আর 1 9 ক্যান্সেল, 5 5 25, 25 মানে কত হবে 7, আর 4 থাকলে 7 দিয়ে গুণ হবে, 7 7 49 মানে 4 ডিএস আসবে। 4 ডিএস কোন অপশানে আছে দেখো, 4 ডিএস যদি আমরা দেখি 7 8 9, এটা অ্যান্সার হবে না। এটাতে 4 ডিএস আছে, 7 3 10 5 6 7, 7 আর 2 9 5 6, অপশান বি অ্যান্সার। তো এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে, ল্যাঙ্গুয়েজটা ভালো করে দেখে নাও, কমন এর আগে একদিন করেছিলাম সেম ল্যাঙ্গুয়েজের কোশ্চেন, ভালো করে নোট করে নাও যে এই ল্যাঙ্গুয়েজের কোশ্চেন সেম টু সেম এই এক লাইনে সলিউশন করবে, না 2 লাইন লাগবে না 3 লাইন লাগবে, ঠিক আছে। নেক্সট যেগুলো আমি বারবার বলছি সেগুলো ভালো করে দেখে নেবে। 13, একজন ব্যবসায়ী এত টাকা একটি শার্ট বিক্রি করে 5% ক্ষতি করেছেন। আচ্ছা, এই কোশ্চেনটা আগের শিফটেও ছিল, এই শিফটেও ছিল, দুটো শিফটে পরপর এই কোশ্চেনটা এসছে, এটার অ্যান্সার তোমরা এখন বলতে পারবে, বলো অ্যান্সার বলো। Option 1. অপশান 1ই হবে, আগের দিন এই কোশ্চেনটা ছিল। তাহলে 5% যেটা ছাড় দিচ্ছে 95%-এ বিক্রি হচ্ছে, সেটা আমাদের কত, এতর ভ্যালু, আমাদের বার করতে হবে এতর ভ্যালু। এটা ক্যান্সেল হয়ে গেলে 0 0 ক্যান্সেল হয়ে গেলে 136%, মানে 36 বেশি 36%-এর প্রফিট, এটার মধ্যে কিছু বলার নেই। 14, সি হলো 29, বি হলো সি হলো 29 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। তাহলে প্রথমটা যদি 29 হয়, পরেরটা যদি বি হয়, আর সি হলো তৃতীয় সমানুপাতিক মানে সি। যদি বি প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল হয়, তাহলে বি হচ্ছে প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। সি এর মান নির্ণয় করো, বলো অ্যান্সার বলো। 3 নম্বর অপশান, 4 নম্বর অপশান। 3 নম্বর অপশান হচ্ছে 3.53, 4 নম্বর অপশান হচ্ছে 7.64। প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2 4 আর 6, 12, এটার ভ্যালু হচ্ছে 12, তার মানে এই দুটোর গুণ 29, আর এদিকে 12 12 144, 144/29 কয়বারে যাবে? Option 1, sir. অপশান 1 বলছো Option তাই তো? 1. 4 বারেই যাবে, 5 বারে তো যাবেই না, 5 বারে এটার থেকে বেশি হয়ে যাবে, তো 5 বারে আর 3 বারে তো 3 বারে ছোট হয়ে যাবে, তো 4 বারে যাবেই, তো 4 দিয়ে অ্যান্সার, একটা অপশান 1 আছে, 1 অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন, কোন অনুপাতটি বৃহত্তম? ঠিক আছে, কোনটা বৃহত্তম খুঁজতে হবে। তাহলে অনুপাত যদি এরকমভাবে দেওয়া থাকে, এটাকে সাজিয়ে লিখবে প্রথমে 32/86, পরে লিখবে কত 33/51, 37/64, আর তারপরেরটা আছে কত 26/59, এটা লিখবে। এবার এটার একটা ট্রিক বলেছিলাম, দেখি কেউ অ্যান্সার দিতে পারো কিনা, তারপরে আমি ট্রিকটা বলছি। ট্রিকটা দেখো, ট্রিকটা হচ্ছে অপশান Option 2, sir. অপশান 2, অপশান 1 আসছে অ্যান্সার। দেখি, সবার প্রথমে ট্রিক হচ্ছে এখানের যে ফার্স্ট ডিজিট, সব কটাতে দুটো দুটো করে ডিজিট আছে, কোনো সমস্যা নেই। এখানে ফার্স্ট ডিজিট গুণ করো, 3 5 কত হচ্ছে 15, এখানে 8 আর এখানে 3 কোনাকুনি, 3 8 কত হচ্ছে 24, 15 আর 24-এর মধ্যে 24 বড়, তার মানে এটা ছোট, এটা বাদ হয়ে গেল। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে দেখো, এই দুটোর, এবার তুমি চাইলে এই দুটোর মধ্যেই দেখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 3 5 কত হচ্ছে 15, এখানে কত 3 6 18, তার মানে এইটা 18টা বড়, এটা ছোট, তার মানে এটা গেল। এবারে লাস্টে এটার সাথে এটা দেখবো, 5 দিয়ে 5 দুগুণে 10 আসবে, 3 5 কত আসবে, এটাতে 15 আসবে, 10 আর 15-এর মধ্যে 15 বড়, তাহলে এই দুটোর মধ্যে এবার এইটা বড়, তাহলে এইটাই বড়, তার মানে অপশান 2 অ্যান্সার। সবাইকে বুঝতে পারলে একটু কনফার্ম করো, ক্লিয়ার, ইজিলি করতে পারবে। এটা কত গেল, এটা 15, 16 নম্বরে আসো। কত পরিমাণ মূলধন টাকায় 4% বার্ষিক সরল সুদের হারে 5 বছরে সুদে আসলে এত টাকা হবে? আচ্ছা, 4% করে সরল সুদ থাকলে প্রতি বছর সেম সুদ হয়, 5 বছরে কত পার্সেন্ট সুদ হবে বলো তো, ইন্টারেস্ট কত হবে? 5 বছরে প্রত্যেক বছর 4% করে হলে 4 5 20% আমি সুদ পাবো। আমার প্রিন্সিপাল কত হয়? প্রিন্সিপাল আমার হয় সবসময় কত, 100%। তাহলে এই 720 টাকা যেটা হবে সুদে আসলে হবে, সুদে আসলে মানে মূলধন অ্যামাউন্ট কত, এদিকে 100 আর 20 মিলে টোটাল 120-এর ভ্যালু দেওয়া আছে। আমার বার করতে হবে যে মূলধন কত, 100%, 100%-এ গুণ করে দাও, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার বলো, কিচ্ছু নেই এইসব কোশ্চেনে। 600 অ্যান্সার হবে, পার্সেন্ট ক্যান্সেল, 0 0 এটা কাটলে 600 অ্যান্সার, অপশান 4। ঠিক আছে,
এই কোশ্চেন নেক্সট টাইম করতে পারবে তো ইজিলি? ইজি কোশ্চেন এগুলো, হ্যাঁ। 1% ঘাবড়াবে না, ইজিলি এইভাবে করে দেবে, কয়েক সেকেন্ডে সলভ হয়ে যাবে। 17তে আসো। একজন দোকানদার একটি পণ্যের মূল্য এত টাকা ধার্য করেন, মানে মার্ক করেন, যদি তিনি 9% ছাড় দেওয়ার পরেও ক্রয় মূল্যের উপরে 30% লাভ করেন, তবে ক্রয় মূল্য নির্ণয় করো। আগের দিন এই কোশ্চেন ছিল, কমন কোশ্চেন, কালকেই করিয়েছি। অ্যান্সার বলো। বলে দিয়েছিলাম মার্ক প্রাইসের উপর ছাড় দেবে, কস্ট প্রাইসের উপর প্রফিট বা লস হবে। একটি পণ্যের মূল্য এত টাকা ধার্য করে, তার মানে মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইসের উপর অলওয়েজ কি হয়? ডিসকাউন্ট। যদি তিনি 9% ছাড় দেয়, 9% ছাড় দিলে এটা হয়ে যাবে কত? 91%। অপশন গুলো একটু তুলুন। অপশন 3 স্যার। ওকে, আর ইকুয়াল টু করে দেবো কস্ট প্রাইসের উপর প্রফিট। 30%-এর লাভ হচ্ছে, তার মানে 130% হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়বে, ইজিলি এইভাবে সাজিয়ে দেবে। একটি পণ্যের, এবার আমি বলেছিলাম যে মার্ক প্রাইস নয় কস্ট প্রাইস, যে কোনো একটা দেওয়া থাকবে। মার্ক প্রাইস দেওয়া আছে, কত দেওয়া আছে? 5960। এর 91% ক্যান্সেল হয়ে যাবে। সিপির কত আমাদের? 130। এটা 0 0 ক্যান্সেল, 13 দিয়ে কাটলে 7 91 7, 6 7 42-এর 2 আসবে, 2 লাস্টে দুটোতে আছে, আর হাতে 4 28। আচ্ছা এখানে কত হলো? 6 7 42, সাথে 4, 7 নং 63, আর 4 হচ্ছে আমাদের 72 আসবে লাস্টে। 72, অপশান 3 অ্যান্সার। ইজি কোশ্চেন, কোশ্চেনে কিচ্ছু নাই, সেম আগের দিন যা ছিল আজকেও তাই, একই কোশ্চেন, ভ্যালু চেঞ্জ। নেক্সট আসো 18 নম্বরে। নিজেরা করবে। এ এর বয়স বি এর বয়সের 4 গুণ, যোগ করলে 34 বছর হয়। এর বয়সের 3 গুণ, বি এর বয়সের 7 গুণ, যোগ করলে 97 হয়। এ এবং বি এর বয়সের যোগফল বছরে কত? করে ফেলো। অপশান 3 আমাদের 28 31। তো যেমন দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ পড়ে করার চেষ্টা করো, তোমাদের অ্যান্সার আমার আগে এসে যাওয়ার কথা। এর বয়স বি এর বয়স, তার মানে এ, প্লাস বি এর বয়সের 4 গুণ মানে 4b, যোগ করলে হয় কত? 34। আরেকটা জায়গায় বলছে এর বয়সের 3 গুণ 3a, বি এর 7 গুণ 7b, যোগ করলে হয় কত? 97। বি এর এ আর বি এর বয়সের যোগফল মানে a প্লাস বি বার করতে হবে। এটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে a ইকুয়াল টু আমরা পাবো 34 মাইনাস 4b। তাহলে এর জায়গাতে আমরা এটা বসিয়ে দিতে পারি, তাহলে এখানে এর জায়গাতে আমরা বসিয়ে দিই, তাহলে 3 ইন্টু এর জায়গাতে বসাচ্ছি আমি 34 মাইনাস 4b। তুমি অন্যভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। প্লাস 7b ইকুয়াল টু 97। অপশন 4 স্যার। 3 4-এ এটা হয়ে যাবে কত? 12, সরি এটা হয়ে যাচ্ছে আমাদের 3 4-এ 12, আর এদিকে 102, আর এদিকে 3 4-এ 12b প্লাস 7b ইকুয়াল টু 97। এটা থেকে এটা মাইনাস করলে কত হবে? মাইনাস 5b। তো এটা হবে মাইনাস 5। এটা অবশ্য যদি আমরা যাই মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 5। এটা ক্যান্সেল, বি এর ভ্যালু কত পাচ্ছি? 1। এবার বি এর ভ্যালু এখানে বসিয়ে দাও, তাহলে এইটা পাচ্ছি কত? 34 মাইনাস, এটা গুণ করলে কত হবে? 4 হবে। বি এর ভ্যালু 1 বসালে, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি? 30। তাহলে 30 প্লাস 1 31 অ্যান্সার। অপশান 4 অ্যান্সার। কোনো সমস্যা কারো বুঝতে? নো স্যার। ক্লিয়ার? ইজি কোশ্চেন, পেন চলবে, অ্যান্সার দেবে। এখানে 3 লাইন, এখানে 3 লাইন, কোশ্চেন সলভ 2-3 লাইনে। 19-এ আসো। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য যদি এত হয়, যখন বৃহত্তর সংখ্যাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তখন ভাগফল 5 এবং ভাগশেষ এত। আচ্ছা, প্রদত্ত দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা এবং এত এর গসাগু কত হবে? কোশ্চেনটা ভালো কোশ্চেন, নিউ কোশ্চেন, যা শিফটে এসছে তার কিডনি টিডনি বেরিয়ে যাবে এইসব কোশ্চেন দেখলে।
এটা আমরা লাস্টে সলভ করবো, পেপারে আসলেও তখন সলভ করার দরকার নেই। 20-তে আসো, এইটাতেই তোমার পরীক্ষা বাঁচিয়ে দেবে, নাহলে ওটা নিয়ে চিন্তা ভাবনা করতে থাকলে ব্যাস গেল পেপার। একজন ব্যক্তি তার মাসিক বেতনের 40% বাড়ি ভাড়ায় দিয়ে দিল। যদি প্রতি মাসে পরিবহনে এত টাকা এবং মুদি দোকানে এত টাকা খরচা করে, বাকি এত টাকা সঞ্চয় করে, তাহলে মাসিক বেতন কত? করে ফেলো, কমন কোশ্চেন, আগের দিন কালকেই করিয়েছি লাস্ট। 3 নম্বর অপশান 17,505। 4 নম্বর অপশান 17,475। ऑप्शन 3 सर। অপশান 3 একজন অ্যান্সার করেছে, ভেরি গুড। এবার আমরা একটু দেখি, আমরা এগুলো তো জানি যে টোটাল ইনকাম কত হয়, 100%। আর এদিকেও 40% যদি বাড়ি ভাড়ায় চলে যায়, তারপরে সবকটা যোগ করে দাও, সেটাও এদিকে টোটাল 100% হওয়ার কথা। 40% বাড়ি ভাড়ায় ব্যয় করলো, তারপরে এত টাকা এখানে ব্যয় করলো 442, তারপরে আরও এত টাকা 9115, তারপরে আরও এত টাকা তার হাতে পড়ে রইলো 946, সব মিলে আবার এদিকেও কত হবে 100%। তাহলে দুটো 100% ইকুয়াল, এটা পাশে গেলে কত হবে 60%। একবারে ডাইরেক্ট বুঝতে পারো যে এটা 60%-এরই ভ্যালু। এটা যোগ করে দাও, এটা যোগ করলে কত হবে 9115, 946 আর এদিকে 442, তাহলে এদিকে হবে 7 6 6 12 3 8 10 1 9 10 2503। 5 10 একদম। তাহলে এটা হচ্ছে কত 10,503। এটা কত 60-এর ভ্যালু। আমাদের লাগবে কত, আমাদের লাগবে বেতন মানে 100-এর ভ্যালু। তাহলে এটার সাথে এটা যদি আমরা ক্যান্সেল করি, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5। 3 দিয়ে যদি আমরা ক্যান্সেল করি, লাস্টে 5 থাকতে হবে, দুটো অপশানে আছে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 0 1 5 0 0 5 0 5, অপশান 3 অ্যান্সার। এই কোশ্চেন কালকেও ছিল, আজকেও ছিল, নেক্সট টাইম যখন আসবে আবার দেখাবো, কিন্তু বাড়িতে এগুলো প্র্যাকটিস এত করতে হবে যাতে তুমি কোশ্চেন পড়ার পরে বুঝে যাও যে কোশ্চেনটা কী ল্যাঙ্গুয়েজের আর কোশ্চেনটা সলভ কী হবে। নেক্সট আসো 21 নম্বরে, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করবে অবশ্যই। সংখ্যাগুলির মধ্যে কোনটি 6 এবং 31 উভয় দ্বারা বিভাজ্য হবে? 6 আর 31 দ্বারা ভাগ হবে। দেখো 31 দ্বারা ভাগ করে দেখা কিন্তু অনেক চাপ। 6-এর মধ্যে কি আছে, 2 আর 3 আছে, তার মানে 2 দ্বারা ভাগ হবে, 3 দ্বারা ভাগ হবে। শেষে যদি জোড় সংখ্যা বা 0 থাকে, সবকটা 2 দ্বারা ভাগ হবে, এটা দেখে লাভ নেই। এবার দেখবো যে 3 দ্বারা কোনটা কোনটা ভাগ হচ্ছে। 3 দ্বারা ভাগ হওয়া মানে সেটার যোগফল, সংখ্যার যোগফল 3 দ্বারা ভাগ হতে হবে, ঠিক আছে। ডিএসটা 3 দ্বারা ভাগ হতে হবে। দেখো 9 3 দ্বারা ভাগ, 6 3 দ্বারা ভাগ, 4 আর 1 5, এটা 3 দ্বারা ভাগ হয় না, তাহলে এটা গেল। 3 দ্বারা ভাগ, 2 আর 1 3, 3 দ্বারা ভাগ, কিন্তু এটা 2 3 দ্বারা ভাগ না, গেল। ऑप्शन 1 सर। এটা দেখো, এটাতে 8, এটাতে 5 পড়ে থাকবে ডিএস, তার মানে 5কেও 3 দ্বারা ভাগ হবে না, এটাই দেখো 3 দ্বারা ভাগ হচ্ছে শুধু, তাহলে এটাই অ্যান্সার। 31 দ্বারা দেখতেও হলো না। সবাই কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো, ক্লিয়ার? হ্যাঁ স্যার। 22 নম্বরে আসো। আচ্ছা, এরকম টাইপের কোশ্চেন তো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন, ইজি কোশ্চেন। একটি গাছের গোড়া ধরো, এটা একটা গাছ আঁকবে, এইভাবেই করবে এগুলো, ঠিক আছে। 15 মিটার দূরে একটা বিন্দু আছে, এবার এটা গাছ, এটা মাটি, এটা গাছ, এইভাবে আঁকতে পারো চাইলে পরীক্ষায় ডিজাইন করে। 15 মিটার দূরে, এখান থেকে 15 মিটার দূরে এখানে চলে আসো, ভূমি থেকে 15 মিটার দূরে একটা বিন্দু, বিন্দু থেকে উপরের দিকেই তাকাবে, ঠিক আছে। উপরের দিকে উন্নতি কোণ 45, এইখান থেকে এবার এটা যদি আমরা তাকাই গাছের আগা পর্যন্ত, এটা 45 ডিগ্রির একটা কোণ। বলবে গাছের উচ্চতা কত, গাছটির উচ্চতা কত, মানে এইটা আমাদের বার করতে হবে, মানে এটা এইচ এর ভ্যালু। আচ্ছা, এটা সবসময় মাথায় রাখবে, সমকোণী ত্রিভুজ তৈরি করলো, তাই তো। এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এবার আমাদের এখানে দুটো জিনিস আমরা জানি, লম্বর সাথে ভূমি জানি। তাহলে আমাকে বলো তো লম্ব ভূমি মানে কি? লম্ব ভূমি মানে সাইন কস ট্যান কি আসে? ট্যান আসে। তাহলে এটা করে দেবে, লম্ব ভূমি মানে ট্যান, ট্যান কত 45, ব্যাস হয়ে গেল। লম্বর জায়গায় কত আছে, এইচ আছে, তার মানে এখানে এইচ বসাবো। ভূমির জায়গায় কত 15 দেওয়া আছে, তার মানে এখানে কত 15 বসাবো। এবার আমাকে বলো ট্যান 45-এর মান কত, কারো জানা আছে? ট্যান 45-এর মান হচ্ছে 1। ট্যান 30-এর মান হচ্ছে কত, 1/√3। ট্যান 60-এর মান হচ্ছে √3। আর ট্যান 45-এর মান হচ্ছে কত, 1, ঠিক বললাম? তাহলে ট্যান 45 আমাদের কত আসবে, 1 আসবে। তাহলে 1-এর সাথে 15 গুণ করলে এইচ এর ভ্যালু কত আসবে, 15 মিটার আসবে, ব্যাস অ্যান্সার সলভ। কিচ্ছু নাই এই কোশ্চেনের মধ্যে, বলো।
স্যার এই কোশ্চেনগুলো আমার একটা ডাউট আছে স্যার, ওই যে কোণ যে দেওয়া আছে কিন্তু লম্ব ভূমি কোনটা নেব কিভাবে বুঝতে এটা পারবো? কিভাবে বুঝবে? ধরো তুমি লম্ব বাই ভূমি করলে, মানে একটা দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে না। কথার কথা এই কোশ্চেনটা যদি এরম হতো যে এখানে লম্ব দেওয়া আছে, তারপরে এটা অতিভুজটা দেওয়া আছে, এখানে 15 এটা দেওয়া আছে, তাহলে লম্ব বাই অতিভুজ। তাহলে এবার তুমি লম্ব অতি মানে কি জানো? লম্ব অতি, দেখো লম্ব উপরে নিলাম তারপর অতি নিলাম, লম্ব অতি মানে কি? সাইন না? লম্ব অতি মানে সাইন। শ্যামল হ্যাঁ বাবু স্যার। লম্ব অতি, তার এখানে সাইন 45 হয়ে যাবে এই ক্ষেত্রে। যদি কেউ যদি এরম নেয়, এটা যেমন 15 দেওয়া আছে কথার কথা, কেউ যদি এরম নেয় যে ভূমি বাই লম্ব, ভূমিটা আগে নিল তারপর নিচে লম্ব নিল, তাহলে ভূমি বাই লম্ব কি হয়ে যায়? কট হয়ে যায়। তাহলে কট 45 হয়ে যাবে এই ক্ষেত্রে। তাহলে ভূমি কত হবে? 15, লম্ব কত হবে? এইচ, এটা হয়ে যাবে কট 45 এর মান 1। তাহলে এইচ ইকুয়াল টু কত? 15 আসবে। যেটা দেওয়া থাকবে তোমার সেইভাবে নিতে হবে, হয় এটার সাথে এটা দেওয়া থাকবে, না এটার সাথে এটা দেওয়া থাকবে, তুমি সবকটাই জানো। যেমন সাইন ইকুয়াল টু লম্ব অতি, হয় অতি লম্ব দেওয়া থাকবে, তাহলে লম্ব অতি দিলে তুমি সাইনের সাথেই যাবে অলওয়েজ, উপরে লম্ব নেবে নিচে অতি নেবে। কস ভূমি অতি, অতিভুজ, তাহলে ভূমির সাথে অতিভুজ দেওয়া থাকলে অলওয়েজ তুমি কসের সাথে যাবে, ভূমি অতি করে কস অত ডিগ্রি করে দেবে। আরেকটা হচ্ছে ট্যান, ট্যান হচ্ছে লম্ব ভূমি, এই তিনটে দিয়েই কোশ্চেন সলভ হয়ে যাবে, সাইন কস ট্যান দিয়ে। এর পরের বিপরীতগুলোতে আমাদের যেতেই হবে না, তিনটে দিয়েই সলভ হবে, হয় লম্ব অতি দেবে, নাহলে ভূমি অতি দেবে, নাহলে লম্ব ভূমি দেবে। এটাতে যেমন লম্ব ভূমি দেওয়া আছে, আমরা ট্যান নিয়ে নিলাম। এবার কি বুঝতে পারলে? একটু কনফার্ম করো। স্যার তার মানে স্যার যেটা দেওয়া থাকবে আর যেটা জানতে চাইবে সেটা অনুযায়ী থিটা ধরতে হবে, থিটা তাই তো? ধরতে হবে। যদি লম্ব অতি হয় তাহলে সাইন হয়ে যাবে, যদি লম্ব ভূমি অতি হয় তাহলে কস থিটা হয়ে যাবে, আর যদি লম্ব ভূমি হয় তাহলে ট্যান থিটা হয়ে যাবে। ট্যান তত ডিগ্রির মান বসিয়ে দেবো। ক্লিয়ার এবারে? হ্যাঁ স্যার। নেক্সট আসো 23 নম্বরে। পাইপ এ পাইপ এ এবং বি একটা খালি চৌবাচ্চা 84 আর 36 মিনিটে পূর্ণ করতে পারে, ব্যাস এটুকু সলভ হয়ে গেল। এ আর বি এটা করতে পারে, এ করতে পারে 84, এটা করতে পারে 36, নিজেরা করবে এটা কিন্তু। পাইপ এ পাইপ বি উভয় একসাথে খোলা হলো, এ প্লাস বি একসাথে চলতে শুরু করলো, ঠিক আছে। কত সময় পর বি বন্ধ করা উচিত? এবার বি কে কোনো একটা জায়গাতে এসে আমরা ধরলাম বন্ধ করে দিতে হবে, যাতে 42 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়, পুরো জায়গাটা আমাদের 42-এ পূর্ণ হয়ে যায়। এটা হচ্ছে কোশ্চেন। দেখি এটা কার কার মনে আছে, কে কে করতে পারো দেখি। সেম টাইম ওয়ার্কের মতনই কোশ্চেন। চলো করি, হ্যাঁ। স্যার 18 স্যার মিনিট। 18 স্যার। 18 হচ্ছে, তাই তো? অপশন দেখো 3। 18 মিনিট। সবার আগে আমরা এই দুটোর আমরা লসও বার করবো। 7 12 84, তাহলে 7 ইন্টু 12 নেবো। ক্লিয়ার? 36, 3 ইন্টু 12, 12 তো আছে, 3 নেই, তাহলে একটা 3 নিয়ে নিলাম। তাহলে 84 মানে 7 12 84 মানে এখানে 3 পড়ে থাকবে, এটা এফিসিয়েন্সি। 36 3 12 36 মানে এখানে 7 পড়ে থাকবে, তাহলে এ আর বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার এ, এখানে এ আর বি দুজনেই চলছিল কিন্তু বি বন্ধ হয়ে গেছে, তাহলে এখানে তো এ তো বন্ধ হয়নি, তার মানে এ পুরোটাই চলেছে। তার মানে মাথায় রাখতে হবে যেটা বন্ধ হয় না সেটা কন্টিনিউ চলে, তার মানে এ কত সময় চলেছে? পুরো 42-এর 42ই চলেছে। এখানে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? টোটাল ওয়ার্ক যদি আমরা দেখি 3 12 36, 36 ইন্টু 7, তাহলে এটা হচ্ছে 6 7 42-এর 2 হাতে 4, 3 7 21, আর 4 আমাদের 25, 252, এটা হয়ে যাচ্ছে টোটাল কাজ। এবার এ 42 করে 42 মিনিটে এ যদি পুরোটাই চলে, তার মানে 3 করে যদি ভর্তি কাজ করে, তাহলে 3 দুগুণে 6, 3 4 12, 126 করে ফেলেছে। তাহলে 126 এ পুরো একাই করেছে, তাহলে 126 এই টোটাল কাজের থেকে মাইনাস হয়ে যাবে। 252 এর থেকে 126 মাইনাস, তাহলে এখানে থাকবে 6, 126ই থাকবে, ঠিক না? মাইনাস করলে তাহলে 126 কাজ আর বাকি রইলো। তাহলে এই 126 কাজটা কে করেছে? 126 কাজটা এইখান থেকে এইটুকুতে বি করেছে, কারণ এখান থেকে এইটুকু বি চলেছিল। তাহলে তোমার জাস্ট দেখতে হবে যে বি তাহলে কতক্ষণ চলেছে, তারপরে বন্ধ করতে হবে। তাহলে বি 126 করে যদি এখানে 7 7 করে যদি কাজ করে,
7 দিয়ে ভাগ করে দাও। 7 দিয়ে ভাগ করলে 126কে কয়বারে কাটবে? 7 কে 7 18, তাই তো? তাহলে আমাদের এখানে হয়ে যাবে 126। তার মানে এখানে বি 18 মিনিট ধরে চলেছে, তারপরে বন্ধ হয়ে গেছে। তাহলে অপশন আমাদের সি আমাদের কারেক্ট অ্যান্সার। সবাই কি বুঝতে পারলে? সেম কোশ্চেন করানো ছিল, তোমাদের চ্যাপ্টার ওয়াইজে করানো আছে। ইজি কোশ্চেন, মহা ইজি কোশ্চেন, এর থেকে ইজি কোশ্চেন পরীক্ষায় আসবে না। নেক্সট হচ্ছে 24। প্র্যাকটিস করতে হবে এত যাতে ইজি হয়ে যায়। এবার এই কোশ্চেনের দেখো, এই কোশ্চেনের একটা লিমিট নেই, লিমিট হচ্ছে তোমার আনলিমিটেড করে বাড়িয়ে দিচ্ছে। এবার এই কোশ্চেনের ট্রিক বলে দিই, দেখো অপশন দেখো, অপশন দেখে করে ফেলবে। 3 নম্বর অপশানে কি আছে? 77। 4 নম্বর অপশানে কি আছে? 4 নম্বর অপশানে আছে হচ্ছে আমাদের 86। চলো এবার এই চারটেই আমরা চেক করবো, এর বাইরে আমরা চেকই করবো না। বলছে কোনটা মোড বা প্রচুরক, মানে কোনটা বেশিবার এসছে। মোড মানে যেটা বেশিবার আসবে। 74 কবার এসছে তুমি একটু চেক করো, আমাকে বলো 74 কবার এসছে। একবার? স্যার অপশন 1। অপশন 1ই বলছো, তাই তো? দুবার? 3বার এসছে? 4 বার। 4বার এসছে? আরো একবার? আচ্ছা সরি, 4বার এসছে। 4বার। 89 কবার এসছে কেউ দেখে বলতে পারবে? 89 এখানে একটা দেখতে পাচ্ছি, 2বার। 2বার এসছে, তাই তো? 77 কবার এসছে? একবার? দুবার? 2বার এসছে। 86 কবার এসছে? 86 কই? 86 একটা একবারই এসছে না? তাহলে সব থেকে বেশি কে এসছে? 74। তাহলে 74 অ্যান্সার ঠিক বললাম? এই অ্যান্সার। নেক্সট আসো 25। এই কোশ্চেনটা কি কমন কোশ্চেন? একটু দেখো, দেখো চেষ্টা করো তো। 4 নম্বর অপশন হচ্ছে 5 দিয়ে অ্যান্সার আছে, 5 পয়েন্ট সামথিং। এখানে কি করতে হয়? এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু দেখো, এক্স টু দি পাওয়ার জেড ওয়াই টু দি পাওয়ার 7। এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসাবো। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু এখানে দেওয়া আছে, কপি করে বসিয়ে দাও এখানে। তাহলে 146 আর উপরে কত? 0.93। ঠিক আছে, এক্স এর জায়গায় এক্স এর ভ্যালু বসলাম, এক্স এর উপরে একটা জেড আছে, তাহলে এখানে জেডটা এই মাথার সাথে গুণ হয়ে যাবে। ওয়াই এর জায়গায় কি বসবে? পুরোটা বসবে। 146 0.22, আর ওয়াই এর উপরে পাওয়ারে 7 আছে, তাহলে এখানে 7 গুণ হবে। এবার আমরা জানি এইটা যদি এটার সাথে সেম হয়ে যায় তাহলে উপরেরটা ইকুয়াল করা যায় ডাইরেক্ট। তাহলে 93.93 ইন্টু জেড আর 0.22 ইন্টু 7। এইটা উপরে দেখো, পয়েন্টের উঠালে নিচে 100, পয়েন্ট উঠালে নিচে 100, 100 100 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 93 দিয়ে ভাগ হয়ে যাবে। 93 দিয়ে ভাগ করলে জেডের ভ্যালু পেয়ে যাবো। দেখো তো কোনটা যাবে? 7 দুগুণে 14, 4 1 15। 93 দিয়ে ভাগ করলে একবারে যাবে, দুবারে যাবে, তিনবারে যাবে, কতবারে যাবে মনে হচ্ছে? একবারেই যাবে। একবারে তো বেশি যাবেই না। 1 দিয়ে অপশন 3 আছে, 3 অ্যান্সার। একটু কনফার্ম করো সবাই বুঝতে পারলে কিনা। ক্লিয়ার? ইজি প্লাস কমন করানো কোশ্চেন। বলেছিলাম 10টা সেট দেখো, তারপরে অনেক কোশ্চেন কমন পাবে। আজকে শুধু 2-3টা কোশ্চেন এমন দেখালাম যেগুলো বললাম নোট করতে হবে, বাকি সব কোশ্চেন কমন। 26-এ আসো। 7টি বিষয়ে আলোচনায় গড় হচ্ছে, 7টির গড় হচ্ছে আমাদের বলেছে কত? 75। কমন কোশ্চেন। বিজ্ঞান বাদে 6টি বিষয়ের গড় 70, 6-এর গড় হচ্ছে আমাদের 70। বিজ্ঞানে কত নম্বর পেয়েছে? তাহলে বিজ্ঞানটা বার করতে হবে, বলে ফেলো। অপশন 2 একটা অ্যান্সার এসছে, অনেক ফাস্ট। কালকের সেটে এটা ডিটেলসে বলেছিলাম। 7টির গড় হচ্ছে 75, তার মানে 7 জনকে কথা দেওয়া ছিল যে 75 টাকা করে নাও। তাহলে যে বিজ্ঞান সেও 75 টাকা করে নেবে, কিন্তু লাস্টে দেখলো এই 6 জন প্রত্যেকে 5 করে রেখে গেছে, 5 টাকা করে কম নিয়েছে না, তার মানে 5 টাকা রেখে গেছে। তাহলে 6 জন যদি 5 টাকা করে রেখে যায়, তার মানে 5 6 30 টাকা, 30 টাকা আরও লাস্টের জনের ভাগে পড়ে থাকবে। তাহলে টোটালে সে কত পাবে? 105 টাকা পাবে। একটু কনফার্ম করো, বুঝতে পারলে কিনা? লজিকটা এরকমই ছিল, একদম ইজি ছিল। সবাই যদি কম করে নিয়ে যায়, তার ভাগেরটা কত? 75 ছিল সবার ভাগে, 5 করে রেখে গেছে, তার মানে 6 জন 5 করে মানে 30 টাকা রেখে গেছে। তাহলে শেষের জন 75 তো নেবেই, তার সাথে 30 টাকা আরও এক্সট্রা নিয়ে চলে যাবে। 27। একটা কোশ্চেন মনে হয় আগে একটা কোশ্চেন ছাড়লাম কোনো একটা জায়গাতে, একটা না দুটো কোশ্চেন ছাড়লাম, একটু দেখবে। একটা কোশ্চেন না? ঠিক আছে। একটা চতুর্ভুজ এরম আছে, কোন ধরনের চতুর্ভুজ বলতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা চতুর্ভুজ আঁকি আমরা, আন্দাজে একটা এঁকেই নিই। PQRS। এবার পি এর মান হচ্ছে আমাদের 2 ইউনিট, এটা হচ্ছে 8 ইউনিট। কোণের মান সবগুলো, অ্যাঙ্গেলের মান, একটা 3 ইউনিট, একটা 7 ইউনিট।
বলছে এটা আমাদের কিরম ছবি দেবে, মানে কোনগুলো লেখে না, এভাবে আঁকাটাও উচিত না। 2, 8, 3, তারপর 7, সব আলাদা আলাদা অ্যাঙ্গেল আছে। আচ্ছা চতুর্ভুজের আমি যদি বলি যে কোনো চতুর্ভুজই ধরো, তুই 4টে কোণের সমষ্টি কত ডিগ্রি হয় জানো? অলওয়েজ 180 ডিগ্রি 360 ডিগ্রি, 360 ডিগ্রি। ত্রিভুজের ক্ষেত্রে হবে 180, চতুর্ভুজ 4টে বাহু হয়ে 4টে কোণ হয়ে গেলে 360 ডিগ্রি। দুটো কোণের মানে 180 হয়েছে। হ্যাঁ, বিপরীত দুটো কোণ 180। এবারে ঘুড়ি কিরম দেখতে হয় ভালোভাবে বুঝবে। ঘুড়ি দেখতে হবে, ছবিটা কত দূর কি হবে কে জানে, দাঁড়া 1 সেকেন্ড। এরম হয় ঘুড়ির ছবি। ঘুড়ির ক্ষেত্রে এই দুটো কোণ সবসময় সেম হয়, পাশাপাশি দুটো কোণ। এইখানে কি দুটো কোণের মান সেম তুমি দেখতে পাচ্ছ? মানে ক্যালকুলেশন করলে রেশিওতে আছে, ক্যালকুলেশন করলে দুটো কোণ সেম বেরানোর কথা, দুটো এখানে সেম কোথাও নেই, তার মানে এটা ঘুড়ি হলো না। ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম। আচ্ছা বড় ক্ষেত্র, ট্র্যাপিজিয়ামটা কি স্যার? ট্র্যাপিজিয়াম দেখাচ্ছি। বড় ক্ষেত্র কিরম হয়? বড় ক্ষেত্রে আমার গ্রুপ ডিটা এসেছিল। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি। বড় ক্ষেত্রে 4টে বাহু সমান হয় আর 4টে কোণ সমান হয়, প্রত্যেকটা 90 ডিগ্রি হয়, সবাই তো জানো তো এটা নাকি? বড় ক্ষেত্রে 4টে বাহু সমান, 4টে কোণই যদি সমান হয় তার মানে এখানে 4টে কোণই ইকুয়াল দেওয়ার কথা ছিল, নেই। রম্বস, রম্বস হয় কি, এটাকে যদি একটু সাইড দিয়ে ঠেলা দাও তাহলে এরম হয়ে যাবে, 4টে বাহু সমান হবে, শুধু একটু বেঁকে যাবে। এই রম্বসের ক্ষেত্রে যদি একটু বেঁকে যায় এইটা এটা সমান হবে, আর এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। তাহলে বিপরীত দুটো কোণ, যে কোনো দুটো দুটো করে কোণ এখানে সমান হওয়ার কথা, এখানে কোনো দুটো কোণ সমান, তুমি বলবে না, তাহলে এটা রম্বসও হলো না। এবার ট্র্যাপিজিয়াম পড়ে রইলো। ট্র্যাপিজিয়ামটা কিরকম? ট্র্যাপিজিয়াম এরম দেখতে হয়, যেখানে একটাও কোণ সেম হয় না, সব কটা কোণ আলাদা হতে পারে, এই কোণটার একটা আলাদা মান, এই কোণটার একটা আলাদা মান, এই কোণটার একটা আলাদা মান, এই কোণটার একটা আলাদা মান। তাহলে এখানে 4টে মানই আলাদা, 4টে রেশিওই আলাদা আছে ডিগ্রিতে। হ্যাঁ, তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? তাহলে অ্যান্সার ট্র্যাপিজিয়ামই হবে, বুঝতে পারলে? যদি দুটো কোণ সেম হতো তাহলে অ্যান্সার করতাম আমরা ঘুড়ি, যদি 4টেই সেম হতো তাহলে করতাম আমরা বর্গক্ষেত্র, যদি দুটো দুটো করে সেম হতো তাহলে করতাম আমরা রম্বস, আর 4টেই যদি আলাদা হয় তাহলে করবো আমরা ট্র্যাপিজিয়াম। তাহলে এখানে এটা কি তোমাদের ক্লিয়ার? এরপর যদি এক্সামে আসে করতে পারবে? Yes, sir. ঠিক আছে, তাহলে এটাও নোটের মধ্যে যাবে। ম্যাথে আমি বলেছিলাম যে ম্যাথ রিজনিং এর মতন স্পিড আসবে, 100% আসবে, আমার কথা মিলিয়ে নিও। জাস্ট আমরা তো শুরু করলাম, এটা 14 নম্বর সেট, আর কিছু সেট করতে দাও। রিজনিংয়ে প্রায় 40-45টা নম্বর সেট, মানে প্রায় 45টা সেট, আর এখানে এই কটা সেট, কয়েকটা সেট আরও করতে দাও। তোমাদেরই লাগবে যে ম্যাথও একদম এই রিজনিংয়ের মতন ইজি, 100% লাগবে, সব কমনই পাবে, ঠিক আছে? আনকমন কিছুই লাগবে না, সবই কমন। একটা কোশ্চেন বাকি ছিল, সেটা আবার দেখাই। 19 থেকে ম্যাথ আপনি আগে পিডিএফ দিচ্ছেন না এখন আর, মানে আমরা আগে solve দিচ্ছি না, করতে তার কারণ হচ্ছে তোমাদের লাইভ ক্লাসে আরও মোটামুটি 4-5 দিন আমি করাবো, যেটা তোমরা লাইভ ক্লাসে সলভ করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপর আবার আমি যেরকম পিডিএফ দিতাম সেরকম পিডিএফ আবার দেবো, ঠিক আছে? এরকম লাইভ দিলে কি হবে, তোমরা এক্সামে ধরো এই কোশ্চেনটা তোমার সামনে আসলো, এবার তোমার ব্রেন ইনস্ট্যান্ট কত তাড়াতাড়ি কাজ করছে সেটা একটু দেখো, যে ইনস্ট্যান্ট আমার করা কোশ্চেনে আমার ব্রেন কাজ করছে নাকি আমার ব্রেনটা কাজ করছে না। তাহলে পরীক্ষার সময় তো তোমার বাড়িতে করার জন্য দেবে না, না? ধরো 16 তারিখে আমাদের এক্সাম, 16 মার্চ, সেদিন তুমি এরকম সামনে হট করে কোশ্চেন দেখতে পারবে, এবার তখন দেখবে যে কোনো কোশ্চেন তুমি কত ফাস্ট ভাবতে পারছো, সেটা একটু ট্রাই করো যে ভাবতে পারছো কিনা। আচ্ছা এনটিপিসির এক্সাম কারো দিয়েছে, এর মধ্যে ডেট দেখেছো? আছো কেউ এনটিপিসি? স্যার আমার 16 তারিখ। 16 তারিখ, তাই তো? দেখবে একটু সবাই চেক করবে, লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ডাইরেক্ট চেক করতে পারবে। দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য এত, যখন বৃহত্তর সংখ্যাটি, দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য মানে একটা সংখ্যা x ধরলাম আর একটা সংখ্যা y ধরলাম, x মাইনাস ওয়াই যদি করি তাহলে পার্থক্য আসবে 28, 58। এবার এখানে x বড় না y বড় কেউ বলতে পারবে আমাকে? x বড়, কারণ যেটা আগে রাখা হয় বিয়োগের ক্ষেত্রে সেটা বড় হয়, তাহলে x বড় y ছোট। যখন বৃহত্তর সংখ্যাটিকে, বৃহত্তর সংখ্যা মানে x কে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তার মানে y দ্বারা ভাগ করা হয়, তখন ভাগফল 5, ভাগফল মানে উপরে আসবে 5, ভাগশেষ 178, তার মানে এখানে ভাগ করে যা আসবে শেষে কত আসবে? 178। প্রদত্ত দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা কত? x, এবং এত আরেকটা সংখ্যা কত? 3828। এর গসাগু x আর এই দুটোর আমাদের বার করতে হবে গসাগু। তার মানে কোশ্চেনে আমার বলছে, কোথায় ঘুরিয়ে পেঁচিয়ে বলছে যে x এর মানটা বার করো। এবার x এর মান এই রিলেশন থেকে বেরাবে, মাথায় রাখবে এইটা ইন্টু এইটা, এই দুটোর গুণফল, যেটা দিয়ে ভাগ করছি আর যেটা ভাগফল, মানে y ইন্টু 5 প্লাস 178, যেটা আমাদের নিচে থাকে সেটা সবসময় প্লাস হয়ে যায়,
ইকুয়াল টু আসে এক্স, অলওয়েজ যেটাকে ভাগ করছি সেটা আসে এক্স। তাহলে যেটা আমরা ভাগ করছি যেটা দিয়ে, আর যেটা ভাগফল আর ভাগশেষ, এইভাবে এই রিলেশনই লিখতে হয়। এর সাথে এটা গুণ হিসাবে থাকে আর নিচেরটা অলওয়েজ প্লাস হয়ে যায়, ইকুয়াল টু যেটা ভাগ করছি সেটা আসে। তাহলে এক্স এর ভ্যালু আমরা এখান দিয়ে পাচ্ছি, ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা এখান দিয়ে পাচ্ছি। এবারে আমাদের লাগবে কি এক্স এর ভ্যালু, তাহলে এই ওয়াইটাকে আমি চাইবো এক্স বানাতে। তাহলে ওয়াই এর জায়গাতে এখান দিয়ে আমি যদি ওয়াইটাকে একটু ক্যালকুলেট করি, তাহলে এখানে মাইনাস ওয়াই ইকুয়াল টু 2858, এক্স ওপাশে গেলে মাইনাস এক্স, ঠিক আছে। এবার মাইনাসটাকে যদি প্লাস করি, সাইন চেঞ্জ করি, তাহলে এখানেও মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, সাইন চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এক্স, প্লাসে আছে তো আগে লিখতে পারি মাইনাস 2858। তাহলে ওয়াই এর জায়গাতে আমরা এটা বসাবো, ওয়াই এর জায়গাতে আমরা কি বসাবো, ওয়াই এর জায়গাতে আমরা বসাবো এক্স মাইনাস 2858। 5-এর সাথে গুণ আছে তো গুণ করবো, এক্স আর 5 গুণ করলে এটা কত হবে 5x, প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, এটা দিয়ে যদি গুণ করি এটার সাথে 5 8 40 0 হাতে 4, 25 8 4 29, 2 140 142, এটা গুণ করলে আসবে প্লাস কত 178 ইকুয়াল টু এক্স। এক্সে বসে গেলে 5x থেকে বিয়োগ হয়ে যাবে, এটা হয়ে যাবে কত 4x। আর এটা যদি আমরা ক্যালকুলেট করি 14 2 9 0 থেকে আমাদের 178 প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হবে, এটা আমাদের হবে হচ্ছে এদিকে 2 এদিকে 1 1, তাহলে 14 1 1 2, 4 দিয়ে ভাগ করে দাও, এক্সের ভ্যালু বেরিয়ে যাবে। 4 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, এটা হবে 3 4 12, 4 5 20, 4 2 8, 4 8 32, তাহলে 35 28। তাহলে এক্সের ভ্যালু কত আসবে, এক্সের ভ্যালু আসবে 35 28। তাহলে আমাদের এখানে এক্সের ভ্যালু 35 28 যেটা আছে সেটার সাথে এটার আমাদের গসগু বার করতে হবে। গসগু মানে যেটা যেটা মিলবে সেটা সেটাই নেব। তাহলে এক্সের ভ্যালু কত আমাদের এখানে 35 28, 35 28, আর এদিকে আমরা আরেকটা পাচ্ছি কত 38 28। 28 মানে 4 দিয়ে কাটা যায়, তার মানে 4 দিয়ে তো যাবেই, 4 দিয়ে কাটো, 4 8 32 3, আর 4 8 32, 4 2 8, এটাও 4 দিয়ে কাটো, 4 9 36, 4 5 20, 4 7 28। এই দুটো সংখ্যার মধ্যে আর কিছু দিয়ে কাটাকাটি করা যায়, দেখো তো অপশান কি কি আছে, দেখো অপশান হচ্ছে আমাদের 11 12 17 13। তাহলে অপশানে আমাদের 4 4 মিলছে, তার মানে 4 অপশানে থাকবেই। এটাতে 4 নেই, এটাতে 4 নেই, এটাতে 4 নেই, অ্যান্সার আমাদের 12, 12-র মধ্যে 4 আছে, তাহলে এটাই অ্যান্সার। এরপরে আরও 3 দিয়ে যাবে, দুইটাকে 3 দিয়ে যাবে, 3 3 এখান থেকে কমন আসবে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা একটা ভালো কোশ্চেন এসেছিল এক্সামে। স্যার 4x টা কি করে হলো 5x টা? 5x টাই দেখো, এই 5x এদিকে আছে, এই পাশের এক্সটা যখন ওপাশে আসবে মাইনাস এক্স হবে, তাহলে এটা 1 মাইনাস হয়ে গিয়ে 4x হয়ে যাবে। আর এইটা পুরোটা ক্যালকুলেট করে ডাইরেক্ট আমরা এই পাশে মাইনাসটা ওপাশে নিয়ে গিয়ে প্লাস করে দিলাম, আর এদিকে হয়ে গেল 4x, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এই কোশ্চেনটা এসছে একটুখানি এক্সেপশনাল ভালো কোশ্চেন এসছে। আর এই কোশ্চেনের মধ্যে যেটা ট্রিক সেটা হচ্ছে যে যখন আমরা ধরো আমি একটা সংখ্যাকে ভাগ করলাম, তোমাদের একটা এক্সাম্পলও দেখাচ্ছি। ধরো আমি ভাগ করছি হচ্ছে 25কে কত দিয়ে 4 দিয়ে ভাগ করছি, তাহলে 4 6 কত আসবে 24, তার মানে 1 পড়ে থাকবে। তাহলে দেখো এটার সাথে এটা গুণ 4 × 6 প্লাস এইটা কত আসবে, অলওয়েজ আমি বলেছিলাম যেটা ভাগ করছি সেটা মানে 25 আসবে। দেখো 25 আসবে, 4 6 24 প্লাস 1 25 ইকুয়াল টু 25। তাহলে এই মিডিলের যেটা ভাগ করছি সেটা আনার জন্য এই দুটোর গুণ আর নিচে যেটা থাকবে সেটার যোগ। কোথায় গেল এই লজিকটা? যাই হোক, এখানে কোথাও একটা লিখলাম, কোথায় লিখলাম, এইখানে লিখলাম, হয়তো এখানে লিখেছিলাম। এটা ভালো কোশ্চেন, এক্সেপশনালি ভালো কোশ্চেন, যার শিফটে আসবে তার একটু সমস্যা হবে। তো ঠিক আছে, একটা কোশ্চেন নিয়ে আমাদের অত চাপাচাপি নেই, আমার শিফটে যেরকম কোশ্চেন আসবে সেটাও বলা ভুল, বাট আমরা এইসব কোশ্চেন দেখে যাবো, এক্সামে আসতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কমপ্লিট। এবার তোমাদের আমি পিডিএফটা